স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কল। তোমাদের জেন পাস পরীক্ষা 30শে জুন, সেটা তো অলরেডি অ্যানাউন্স হয়েই গেছে, জানো তোমরা নিশ্চয়ই যারা যারা প্রিপারেশন নিচ্ছ। তো হাতে আর তোমাদের মোটামুটি 4 মাস মতো সময় আছে। তো এই 4 মাসে তোমরা কিরকম ভাবে প্রিপারেশন নেবে, বা কি কি ভাবে পড়লে তোমাদের আহ চান্সটা পেতে, সরকারি গভর্নমেন্ট কলেজের চান্সটা পেতে তোমাদের সুবিধা হবে, সেইগুলো প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু আমি আলোচনা করব। তোমাদের অলরেডি আগে একটা বায়োলজির উপর ক্লাস রেখেছিলাম, যেটা প্র্যাকটিস সেট 1, যেখানে কিরকম ভাবে পরীক্ষায় প্রশ্ন থাকে, পেপারে যেরকম ভাবে প্রশ্ন থাকে সেরকম ভাবেই কোয়েশ্চেন গুলো আমি সাজিয়েছিলাম, এবং সেটার একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। এবং সেখানে তোমরা কেউ কিছু কিছু জন আমাকে বলেছিলে যে টপিক ওয়াইজ ভিডিও আনতে। তো দেখো, সেই জন্যই আজকে ফিজিওলজির ওপর বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, হিউম্যান ফিজিওলজি। তো এইভাবে মলিকুলার বায়োলজি, জেনেটিক্স এই পার্টটার উপর একটা ভিডিও নিয়ে আসবো, ক্লাসিফিকেশন পার্টটা, প্ল্যান্টের মানে বোটানির দিকটার দিকে একটা রাখবো ভিডিও। তো এইভাবে আমি ভেবেছি যে প্রত্যেকটার উপর বেশ কিছু মোটামুটি 40-50টা যদি এমসিকিউ প্রত্যেকটাতে করে নেওয়া যায়, তাহলে একটা ধারণা তোমাদের গোটা টপিকটার উপর একটা ধারণা তোমাদের বেসিক তৈরি হবে। এবং এটা তখনই করবে যখন মোটামুটি তোমার একবার পড়া হয়ে গেছে চ্যাপ্টার গুলো, তখনই। তো আজকে এই ফিজিওলজির উপর মোটামুটি 40টা প্রশ্ন আছে, কিন্তু 40টা প্রশ্ন আমি একবারে করাবো না। এটা আজকে 20টা করাবো, পরের দিন বাকি 20টা করাবো, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমার আপলোডেও অনেক সমস্যা হবে। তো সেজন্য আজকে প্রথম 20টা করাবো, বাকি 20টা পরের দিন ক্লাসে করাবো। তোমরাও দেখো কতগুলো প্রশ্ন হচ্ছে এর মধ্যে, এবং কতগুলো প্রশ্ন তোমার অজানা, সেগুলো জেনে নাও। যেগুলো অজানা সেগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো, বা কালেক্ট করে রেখো সেগুলো। এবং যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। নিজে তো দেখোই, 2বার 3বার যতবার ইচ্ছা দেখে নিও, জিনিসটা একদম মাথার মধ্যে গেঁথে নিও। আর কমেন্টে জানিও যে ভিডিওটা কিরকম লাগলো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, দেখো, হৃদপেশির মোট শক্তি বেশিরভাগটা কোথা থেকে আসে? আমাদের হৃদপেশির মধ্যে টোটাল যা এনার্জি লাগছে, সেটা কোনটা ভেঙে আসছে? তো এটার উত্তর হবে, অপশনগুলো একবার বলে দিই, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কোনোটিই নয়। ভিডিওটা পজ করে তোমরা একবার উত্তরটা বলার চেষ্টা করো, নিজে একবার বলার চেষ্টা করো, তারপর আমার সাথে লিখে নাও। এবং যেটা বলছো সেটা যদি কমেন্টে লেখো, তাহলে আমার তোমাদের কমেন্ট দেখতে খুব ভালো লাগবে। এটার উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড থেকে। হৃদপেশির মধ্যে যা টোটাল শক্তি, সেটা আসছে ল্যাকটিক অ্যাসিডের শ্বসনে, শ্বসনের ফলে। নেক্সট বলেছে যে স্কেলেনি এবং স্কেপুলার এলিডেটর, এরা কি ধরনের পেশি? প্রশ্বাস পেশি, নিঃশ্বাস পেশি, নিঃশ্বাস প্রশ্বাস উভয়, নাকি কোনোটিই নয়? এরা দুজন হচ্ছে আমাদের প্রশ্বাস পেশি, অপশন এ। নেক্সট 3 নাম্বার। আচ্ছা, তোমরা এগুলো ভেবে নিতে পারো যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এটা কোনো বেছে বেছে যেহেতু কোয়েশ্চেন গুলো নিয়েছি বিভিন্ন চ্যাপ্টার থেকে, সেজন্য দাগ নাম্বার দেওয়া হয়নি। এটা 3 নাম্বার। যে অঙ্গের স্থান সংকুলানের জন্য ডান বৃক্ক বাম বৃক্ক অপেক্ষা নিম্নতলে অবস্থিত? এই হচ্ছে আমাদের ডান বৃক্ক, এই হচ্ছে আমাদের বাম বৃক্ক। তো এই ডান বৃক্কটা একটু নিচে অবস্থিত, আর বাম বৃক্কটা একটু ওপর তুলে একটু এরকম উপরে অবস্থিত। তো এটার কারণ কি? কারণ ডান বৃক্কের এখানে কি আছে দেখো, এখানে আমাদের এক্সট্রা আমাদের একটা লিভার এইদিকে ডান দিকটাতে রয়েছে, যেখানে এই দিকটা এখানটায় সেরকম কিছু নেই, ফাঁকা। সেজন্য বাম বৃক্কটা একটু উপরে উঠতে পেরেছে, ডান বৃক্কটা একটু নিচে। তাহলে অপশন কি হলো? যকৃৎ বা লিভার। নেক্সট প্রশ্ন বলেছে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা সম্পর্কিত নিচের কোনটা সঠিক? সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস আয়নকে নিউরনে পরিবহন করায়। একসঙ্গে দুটোকেই তো নিউরনে নিশ্চয়ই ভেতরে পাঠাবে না, তাহলে এটা ঠিক নয়। পটাশিয়ামকে নিউট্রনে প্রবেশ করায়, সোডিয়াম আয়নকে বাইরে বার করে। হ্যাঁ, এটা তো ঠিক আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে বলেছে সোডিয়াম পটাশিয়ামকে নিউরন থেকে বাইরে বার করে। একই সঙ্গে হবে না। জেনে রাখবে, 3টে সোডিয়ামের সঙ্গে 2টো পটাশিয়ামের আদান প্রদান হয়। এবার কি হয়? সোডিয়াম নিউরনকে পরিবহন, সোডিয়ামকে নিউরনে পরিবহন করে, কে প্লাসকে বাইরে বার করে, এটা নয়। এইটা কে প্লাস নিউরনে ঢোকে এবং সোডিয়াম বাইরে বার করে। নেক্সট প্রশ্ন বলেছে যে যে স্নায়ু কেন্দ্র লালারস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আমাদের স্নায়ুর অনেকগুলো কেন্দ্র রয়েছে, সেখানে বিভিন্ন জনে বিভিন্ন কাজ করে। তো তার মধ্যে লালারস ক্ষরণ কে নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে হাইপোথ্যালামাস। আমাদের হাইপোথ্যালামাস এটার সঙ্গে রিলেটেড। অনেক বাচ্চা, অ্যাবনর্মাল চাইল্ড, এদের ক্ষেত্রে দেখবে যে অনেক তারা বড় হয়ে গেছে, মানে যাদেরকে স্পেশাল চাইল্ড বলা হয়, তাদের অনেক সময় মুখ থেকে লাল পড়ে। তো সেইটাও মানে বুঝতে পারবে নিশ্চয়ই, তাদের এই হাইপোথ্যালামাস কিছুটা হলেও অ্যাফেক্টেড রয়েছে, বা ইম্যাচিওর, বা কিছু একটা তার সমস্যা রয়েছে, যে কারণে তাদের কন্টিনিউ কিন্তু তারা এটা কন্ট্রোল করতে পারে না, তারা এটা তাদের অজান্তেই এটা হয়। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে মানুষ কি প্রকৃতির? মানে মানুষের টেম্পারেচার রিলেটেড এটা প্রশ্ন একটা। হোমিওথার্মি, পয়কিলোথার্মি, হোমিওথার্মি পয়কিলোথার্মি উভয়ই, নাকি কোনোটিই নয়? মানুষ হোমিওথার্মি।
অর্থাৎ তাদের বডি টেম্পারেচারটা সবসময় কনস্ট্যান্ট থাকে। হুম? বাইরের টেম্পারেচার যাই হোক না কেন সবসময় নিজেদের বডি টেম্পারেচার একটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, পয়কিলোথার্মি কারা? পয়কিলোথার্মি কারা? এটা কমেন্টে জানাও তো দেখি একটা এক্সাম্পল। পয়কিলোথার্মির এক্সাম্পল একটা কমেন্টে জানাও। আচ্ছা, প্লাসেন্টা যে হরমোন ক্ষরণ করে না, যে হরমোন ক্ষরণ করে না, পরীক্ষাতে যখনই এরকম প্রশ্ন থাকবে, যে প্রশ্নে না থাকবে, পড়ার সময় বড় করে নাটাতে একটা গোল পাকিয়ে দেবে, যাতে ভুলে না যায়। অনেক সময় আমরা এটা মিস করে যাই। শুধু এটা দেখে নিই প্লাসেন্টা কোন হরমোন ক্ষরণ করে। নাটা আর পড়লামই না, ভালো করে চোখে দেখলামই না। এরকম ভাবে প্রচুর স্টুডেন্টের প্রচুর নেগেটিভ মার্কিং হয়। তো যখনই নাটা পড়ে নিলাম, কারণ দেখো যেই অপশনগুলো পড়তে গেলাম ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইচসিজি, টেস্টোস্টেরন। তারপর যখন আবার প্রশ্নটা পড়তে যাবো যে কি বলেছে? করে না করে না? তখন আবার প্রশ্নটা পড়তে হবে। তার থেকে তুমি যখন শুরুতেই না পড়লে এবং নাতে একটা গোল পাকিয়ে দিলে, একদম চোখটা ডাইরেক্ট তোমার নাতে চলে যাবে যে না, যেটা করে না সেটা আমাকে বলতে হবে। তো দেখো এখানে সবগুলোই করে। আর টেস্টোস্টেরন এটা যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলেও সে বলে দেবে যে টেস্টোস্টেরন তো ছেলেদের শরীরে পাওয়া যায়। মেয়েদের শরীরে তো টেস্টোস্টেরনের কোনো ব্যাপারই নেই। তাই সেক্ষেত্রে প্লাসেন্টা যেহেতু প্লাসেন্টা কাদের হওয়া সম্ভব? ফিমেল বডিতেই হওয়া সম্ভব। সুতরাং টেস্টোস্টেরনের এখানে কোনো ভূমিকা নেই। আর বাদবাকিগুলো প্লাসেন্টাতে পাওয়া যাচ্ছে। মানবদেহের কোথায় ফ্রুক্টোজ তৈরি হয়? এটা কত নম্বর প্রশ্ন হচ্ছে? ৭। মানবদেহে মানবদেহে কোথায় ফ্রুক্টোজ তৈরি হয়? সেমিনাল ভেসিকল, সার্ভিক্স, স্ক্রোটাম থলি নাকি কাউপার গ্রন্থি? অবশ্যই এটা কোথায় হবে? সেমিনাল ভেসিকলে ফ্রুক্টোজ তৈরি হয় এবং এই ফ্রুক্টোজেই কি করে আহ যখন কোনো ফিমেলের রেপ হয়েছে বলে ধরে নেওয়া হয় বা বলা হয়, তখন এটাই দেখা হয় যে তার শরীরে বা তার ফ্রুক্টোজের উপস্থিতি আছে কিনা এটা টেস্ট করা হয়। কারণ ফ্রুক্টোজ একমাত্র সেমিনাল ভেসিকলেই তৈরি হতে পারে। ফিমেল বডিতে ফ্রুক্টোজ তৈরির কোথাও জায়গা নেই। সুতরাং সেখানে যদি ফ্রুক্টোজের প্রেজেন্স থাকে তাহলে ধরে নেওয়া হতে পারে যে হ্যাঁ, তার সাথে রেপ হয়েছে। নেক্সট প্রশ্ন, চিংড়ি, শামুক, রুই মাছ ইত্যাদি প্রাণীর রেচন ত্যাগের কৌশলকে কি বলা হয়? বিভিন্ন প্রাণী বিভিন্ন জিনিস রেচন করে বার করে। তো চিংড়ি, শামুক, রুই মাছ এদেরকে বলা হচ্ছে অ্যামনোটেলিজম। এদের এদের রেচন ত্যাগের পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যামনোটেলিজম। কারণ এরা রেচনের সময় অ্যামোনিয়া দেহ থেকে বার করে। ঠিক সেরকম ইউরোটেলিজম কারা? যারা শরীর থেকে ইউরিয়া বার করে। ইউরিকোটেলিজম যারা শরীর থেকে ইউরিক অ্যাসিড বার করে রেশনের সময়। অ্যামনোটেলিজম তো বুঝতেই পারলে কারা কারা হলো। ইউরিকোটেলিজম এটার এক্সাম্পল হবে হিউম্যান। হিউম্যান এটার একটা এক্সাম্পল হবে। তোমরা কমেন্ট করে জানাও তো যে কোন প্রাণী ইউরোটেলিজম পদ্ধতিতে রেচন করে বা রেচন ত্যাগের কৌশল ইউরোটেলিজম, এটা কমেন্ট করে জানাও। যদি না পারো সেটাও বলে দিও, আমি কমেন্ট অ্যান্সার জানিয়ে দেবো। নেক্সট প্রশ্ন বলেছে দেখো যে দ্বিতীয় হৃদধ্বনি এটার গুরুত্ব কি? এটা হচ্ছে তোমার ১০ নাম্বার প্রশ্ন। দ্বিতীয় যে হৃদধ্বনি সেটার কি গুরুত্ব? অলিন্দ নিলয় কপাটিকা খুলে যাওয়ার শব্দ, মানে এই দ্বিতীয় হৃদধ্বনির আওয়াজটা অ্যাকচুয়ালি কি হলে এই আওয়াজটা উৎপন্ন হয়, এটা হচ্ছে প্রশ্ন। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যাওয়ার শব্দ, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হওয়ার শব্দ, নাকি বলেছে এবিসি তিনটি সঠিক। এটা কখনোই হতে পারে একসঙ্গে তিনটে কাজ হবে এবং সেটার জন্য একটাই আওয়াজ হবে, এটা হওয়ার সম্ভব নয়। তো এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে সি, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হয়ে যাওয়ার শব্দ দ্বিতীয় হৃদধ্বনিতে। তোমরা যদি এগুলো ডিটেলস ভিডিও চাও হার্টের ওপর বা সংবহন তন্ত্রের উপর বা হিউম্যান ফিজিওলজির যে কোনো পার্টের ওপর, তো সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেটার ডিটেলস ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আশা করছি তোমরা এর মধ্যে এখন অব্দি 10টা হলো, 10টার মধ্যে অনেকগুলোই মানে 10টাই হয়তো বা হয়তো একটা দুটো বাদ দিয়ে মোটামুটি সবগুলোই পেরেছো তোমরা। যদি না পেরে থাকো অবশ্যই জেনে নাও উত্তরগুলো। 11 নাম্বার কোয়েশ্চেন। ব্রুনার বর্ণিত গ্রন্থি এটা থাকে আমাদের ক্ষুদ্রান্তে, বৃহদন্তে, গ্রাসনালীতে, পাকস্থলীতে। অবশ্যই কোথায়? ক্ষুদ্রান্তে, স্মল ইন্টেস্টাইনে। 12 লোহিত রক্তকণিকা আমাদের যে আরবিসি গুলো সেগুলো বিনাশের পর কিসে পরিণত হয়? আমরা তো সবাই জানি আরবিসি 120 দিন মতো বাঁচে। তারপর সেগুলোর অটোমেটিক্যালি তারা মারা যায়। তো মারা যাওয়ার পর সেই যে বডিটা সেটা কিসে কনভার্ট হয়ে যায়? সেটা হচ্ছে ক্রিয়েটিনিন, সালফার, বিলিরুবিন এবং কোনটিই নয়। অবশ্যই কিসে হবে? বিলিরুবিনে কনভার্ট হয়ে যায়। নেক্সট প্রশ্ন বলেছে দেখো খুবই ইম্পর্টেন্ট, নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? যে পরিমাণ বায়ু আমরা বার করে দিচ্ছি প্রতিবার, সেটাই তো নিঃশ্বাস বায়ু। তো সেই বায়ুতেও কিন্তু অক্সিজেন থাকে। কার্বন ডাই অক্সাইড আমরা বার করে দিচ্ছি বলে থাকি, কিন্তু কার্বন ডাই অক্সাইড আমাদের বডিতে তো এরকম কোনো ব্যাপার নেই, কোনো এরকম ছাঁকনির কোনো ব্যাপার নেই যে আমি ছেঁকে নিলাম শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডটাকেই বার করলাম আর কিছু বার করলাম না, এরকম তো কোনো আমার বডিতে ছাঁকনি সিস্টেম নেই। তো সেজন্য কিছু পরিমাণ অক্সিজেন থেকে যায়, আবার
কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডও থেকে যায়। তো সেই রকম নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ 16.3%। 16.3% নিঃশ্বাস বায়ুতে, যে বায়ু আমরা বার করে দিচ্ছি শরীর থেকে সেটাতে। নেক্সট বলেছে প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ। প্রশ্বাস মানে যেটা আমরা নিচ্ছি, যেটা আমরা শরীরে গ্রহণ করছি, সেটাতে অক্সিজেনের পরিমাণ 20.94%, মানে যেটা বাতাসে রয়েছে মোটামুটি সেই পার্সেন্টেজটাই তো ঢুকবে। সবই ঢুকছে, অক্সিজেনও ঢুকছে, কার্বন ডাই অক্সাইডও ঢুকছে, নাইট্রোজেনও ঢুকছে, যা রয়েছে বাতাসে সেইটাই ঢুকছে, সেই ফরম্যাটেই ঢুকছে, তাহলে পার্সেন্টেজটা সেটাই থাকবে বাতাসে যেটা আছে তার। এবার এটা যদি 21 দেয় তাহলে তোমাকে 21ই করতে, মানে বাতাসে নর্মাল যেটা অক্সিজেনের পরিমাণ সেটা। অনেক সময় 21ও দিতে পারি, সেটা কোনো ব্যাপার না। এটা 14 নাম্বার প্রশ্ন হলো। এটা হবে 15 নাম্বার প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে দেখো যে ইসিজি এখানে অনেকগুলো তরঙ্গ আমরা পাই, তো তার পি তরঙ্গের গুরুত্বটা কি? পি যে তরঙ্গ সেটার গুরুত্ব কি? স্পন্দন এসএ নোড থেকে উৎপন্ন হয়ে অলিন্দে ছড়িয়ে পড়েছে। স্পন্দন নিলয়ে ছড়িয়ে পড়েছে, তার তরঙ্গটা ডিনোট করছে পি। নিলয়ের পুনঃসমাবর্তন তরঙ্গের পরিচায়ক নাকি কোনোটিই নয়? তো এটা হবে স্পন্দন এসএ নোড থেকে উৎপন্ন হয়ে অলিন্দে ছড়িয়ে পড়েছে। আশা করছি উত্তরগুলো তোমরা ঠিকঠাক দিতে পারছো এবং কমেন্টে লিখছো। এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। নেক্সট 16 নাম্বার প্রশ্নে আমরা চলে এসেছি। গ্লোমেরুলাসের পরিশ্রুততে প্রধানত কোনটি থাকে না? থাকে না বলেছে, আবার নাটা গোল পাকিয়ে দেবো বড় করে যখন এরকম প্রশ্ন থাকবে, কারণ না গুলো আমরা চোখে অনেক সময় মিস করে যাই। NaCl, গ্লুকোজ, ক্রিয়েটিনিন নাকি অ্যালবুমিন? থাকে না অ্যালবুমিন, বাকি সব থাকে। নেক্সট প্রশ্ন 17 নাম্বার বলেছে স্নায়ুপেশির প্রেরণ ব্যবস্থার সঙ্গে কোন আয়ন জড়িত? স্নায়ুপেশি কাজই করে সোডিয়াম পটাশিয়াম পাম্প বা এইসব, এইটার থ্রু দিয়ে। তো কোন আয়ন এইটাতে হেল্প করে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ব্যাস আর পড়তেই হবে না, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং সোডিয়াম এই আয়ন কাজ করে। ম্যাগনেসিয়াম এখানে কাজ করে না, তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে, এখানে ম্যাগনেসিয়াম আছে, এখানে ম্যাগনেসিয়াম আছে, সেই জন্য এই 3টে পয়েন্ট হলো না। ম্যাগনেসিয়ামের কোনো ভূমিকা নেই, ক্যালসিয়াম করে, সোডিয়াম করে এবং পটাশিয়াম করে। সোডিয়াম পটাশিয়ামটা তো আমরা জানি, দেখো সোডিয়াম পটাশিয়ামটা জানি, এবার অনেক সময় ক্যালসিয়ামটার সাথে গুলিয়ে যায়, অবশ্যই ক্যালসিয়ামও করে। নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে মধুমেহ আর বহুমূত্র, এই যে দুটো রোগ, রোগের যে পার্থক্যটা ঠিক নয়, ঠিক নয় মানে আমাকে ভুল পার্থক্যটা জানতে হবে। এখানে বেশ কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে যেটা ভুল সেটা আমাকে টিক মারতে হবে। প্রথম বলেছে মধুমেহ, আচ্ছা মধুমেহ আর বহুমূত্র এগুলোকে কি বলে? ইংলিশ টার্মটা বেশি সোজা মনে রাখা। এটা হচ্ছে যেটা আমরা নর্মাল ক্ষেত্রে আমরা যেটাকে সুগার বলে থাকি, নর্মাল ক্ষেত্রে আমরা যেটাকে সুগার হয়েছে বলে থাকি, তো সেটা কি? ডায়াবেটিস মেলিটাস। আর বহুমূত্র কি? ডায়াবেটিস ইনসিপিটাস। মধুমেহ কেন হয়? মধুমেহ হয় বডিতে ইনসুলিনের পরিমাণ যদি কমে যায়, ইনসুলিন হরমোনের পরিমাণ যদি বডিতে কমে যায় তখন মধুমেহ হয়। আর বডিতে ADH বা ভেসোপ্রেসিন হরমোনের পরিমাণ যদি কমে যায় তখন বহুমূত্র রোগ হয়। এবার দেখা যাক, বলেছে মধুমেহতে হবে না, মধুমেহ ইনসুলিনের কম ক্ষরণে হয়, বহুমূত্র ADH এর কম ক্ষরণে হয়। একদম ঠিক বলেছে, আমি যে কথাটা বললাম সেটা। কেন? আমাকে ঠিক নয়, অর্থাৎ ভুলটা খুঁজতে হবে আমাকে, এটা তো ঠিক, একদম ঠিক। নেক্সট বলেছে মধুমেহতে রক্ত শর্করার মাত্রা কম, তাই কি? মধুমেহ হলে আমাদের সুগার মানে কি? সুগার মানে শর্করা, গ্লুকোজের মাত্রা বেশি, তাহলে এখানে মাত্রা কম বলেছে, তাহলে এটা নয়। আর বহুমূত্রে রক্ত শর্করার মাত্রা বেশি, এটাও নয়। বহুমূত্রতে মূত্র উৎপাদনের পরিমাণ বেশি হয়, শোষণ যেটা অ্যাবজর্পশন সেটা কম হয়, সেজন্য মূত্রের মাত্রাটা বেশি হয়, শর্করা না। তাহলে এটা একদম টোটাল দুটোই ভুল দিয়েছে, তার মানে এটা আমার ভুল, তার মানে এটাই আমার সঠিক উত্তর, কারণ ভুলটাই আমার সঠিক উত্তর এখানে। পরের গুলো তবু একবার দেখে নেবো ক্রস চেক করার জন্য। মধুমেহতে মূত্রের পরিমাণ অধিক, বহুমূত্রে মূত্রের পরিমাণ অত্যাধিক। এটা তো একদম পুরো চোখ বন্ধ করে ঠিক, এবং এটাও কিন্তু ঠিক, মধুমেহতে মূত্রের পরিমাণ বাড়ে। যারা সুগারের পেশেন্ট তাদের একটু হলেও নর্মাল পেশেন্টের থেকে ঘন ঘন টয়লেটে কিন্তু যেতে হয়। বহুমূত্রের মতো অতটা নয়, কিন্তু তবুও একটু হলেও ঘন ঘন যেতে হয়। কেন? কারণ সেটার উত্তরটা পরেরটাতে আছে। দেখো বলেছে মধুমেহতে মূত্রে শর্করা থাকে, যে পরিমাণ শর্করাটা ওদের ব্লাডে বেড়ে গেছে সেই শর্করাটাই কিন্তু ওদের ইউরিন দিয়েও কিছুটা পাস করে। আর বহুমূত্রে শর্করা থাকে না, এটা একদম কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। একমাত্র ভুল হচ্ছে এটা, সুতরাং আমার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ঠিক এইগুলোই পরীক্ষায় কিন্তু ভুল হয়ে যায় গোল পাকাতে গিয়ে, কারণ ওখানে তাড়াহুড়ো থাকে, পরীক্ষার সময় টেনশন কাজ করে। তো সেক্ষেত্রে কোনটা ঠিক নয়, ঠিক নয় বলেছে মানে ভুলটা সঠিক করতে হবে আমাকে, অর্থাৎ অপশন বি আমাকে অ্যান্সার শিটে গোল পাকাতে হবে। ঠিক আছে, এগুলো একটু মাথা ঠান্ডা করে কিন্তু বুঝে নিয়ে করবে। নেক্সট 19 নাম্বার কোয়েশ্চেন বলেছে বহু ঋতুচক্রী প্রাণী কোনটি? বহু ঋতুচক্রী প্রাণী কোনটি? বিড়াল, ঘোড়া, ইঁদুর? অবশ্যই এরা সবাই বহু ঋতুচক্রী প্রাণী। নেক্সট কোয়েশ্চেন 20,
ইন্টারক্যালেটেড ডিস্ক যে পেশির মুখ্য বৈশিষ্ট্য। ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় ঐচ্ছিক পেশি, হৃৎপেশি, অনৈচ্ছিক পেশি। আশা করছি প্রত্যেকে অ্যান্সার করে ফেলেছো হৃৎপেশিতে। ২০ টা প্রশ্ন আমাদের হয়ে গেল। এখনো আমাদের এইভাবে ঠিক ২০ টা প্রশ্ন এখনো রয়েছে যেটা আমি পরের দিন ক্লাসে তোমাদের করিয়ে দেব। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের কাছ থেকে যদি আমি পজিটিভ রেসপন্স পাই তাহলে পরের ক্লাসটা খুব তাড়াতাড়ি আসছে। যদি না পাই তাহলেও আসছে। তবে পেলে আমার একটু ভালো লাগবে। আর তোমাদের যদি কোনো টপিক আরকি প্রবলেম হয় সেটাও তোমরা কমেন্টে বলতে পারো। আমি সেটার ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরো অনেক এরকম ভিডিও আসতে চলেছে। তোমাদের জন্য হেল্পফুল অবশ্যই হবে। আমার মনে হয়, আশা করছি তোমাদেরও সেটাই মনে হচ্ছে। আর এই পিডিএফটা যদি তোমাদের দরকার হয় বা আদার্স কোনো পিডিএফ যদি দরকার হয় বা আদার্স কোনো কোয়েরিজ যদি তোমাদের থাকে, সেটার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হতে পারো। সেটার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।